সাসপেন্স নাইট অনলি অন SD এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সাসপেন্স নাইট। সাসপেন্স নাইটে আজ আপনাদের জন্য থাকছে টেলিফোন, লেখক হেমেন্দ্র কুমার রায়। গল্পের প্রধান চরিত্রে ডাক্তার ও ভুবনেশ্বর বাবু, গল্পের সূত্রধর, গল্প পাঠে এবং প্রতিটি চরিত্রে সূর্য। শুরু হচ্ছে আজকের গল্প টেলিফোন। ঝট করে ঘুম ভেঙে গেল। টেলিফোনের ঘন্টা। সঙ্গে সঙ্গে শুনলাম ঘরের দেওয়াল ঘড়িটা চিৎকার করছে। একে একে শুনলাম রাত 12টা। তন্দ্রাকাতর চোখ না খুলেই আরও দুটো শব্দ কানে এলো, বজ্রের গর্জন আর বৃষ্টির পতন। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধড়মড় করে উঠে বসলাম বিছানার উপরে। এত রাত দুপুরে কে ফোন করছে? নিশ্চয়ই কোনো রোগী। বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে সাড়া দিলাম। হ্যালো। ডাক্তার। হ্যাঁ ডাক্তার, ডাক্তার, শিগগির আসুন, একবার শিগগির আসুন ডাক্তার। কোথায়? আমার আমার বাসায় 7 নম্বর সাতকড়ি স্ট্রিট। অসুখটা কি? আমি আমি এখনই মারা যাব ডাক্তার। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আমি আর কথা বলতে পারছি না ডাক্তার। শিগগির শিগগির এসো। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলাম। জানলার উপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের করাঘাত। কিন্তু শেষটা যাওয়াই স্থির করলাম। গাড়ির ভিতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলাম সাতকড়ি সেন স্ট্রিটের 7 নম্বর বাড়িকে। একখানা পুরানো ছোটোখাটো দোতলা বাড়ি। প্রত্যেক জানালা, এমনকি সদর দরজা পর্যন্ত ভিতর থেকে বন্ধ। দরজা জানলার ফাঁক ফোঁক দিয়ে একটুও দেখা যাচ্ছে না কোনো আলোক রেখা। এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়নি। নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় নেমে পড়লাম। রাস্তায় কি নামলাম! এটা কি রাস্তা? কলকল করে ছুটে এলো জলের ধাক্কা। একেবারে হাঁটুর উপর পর্যন্ত ওঠে। যেদিকেই তাকাই কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। এ যেন মানুষের পৃথিবী নয়। কেবল মানুষ কেন, পথচারী, কুকুর বিড়াল এবং রাত্রির কোনো পেঁচা বা বাদুড়ও যেন এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে। কোথায় যে পলায়ন করেছে তা কেউ জানে না। দীপ্ত নেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। বৃষ্টি পড়ছে, সেই সঙ্গে কনকনে ভিজে বাতাস বয়ে চলেছে। শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজার কড়া নাড়তে লাগলাম। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভিতরটাও অন্ধকার। কে দরজা খুলল তা দেখবার জন্য টর্চ ব্যবহার করলাম, কিন্তু কাউকেই আবিষ্কার করতে পারলাম না। ভাবলাম বোধহয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভিতরে চলে গেছেন। কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভিতরে একটা লণ্ঠন পর্যন্ত জ্বেলে রাখেনি। অন্ধকারেই বাড়ির ভিতরে 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললাম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর এবং অত্যন্ত কর্কশ কণ্ঠে কে যেন বলল, আলো নেই, আলো দেখাবার লোকও নেই।
কে কথা বলছে, কোথা থেকেই বা বলছে। চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, দুই পাশে দুটি দেওয়াল, কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা বলল সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, না হলে আমার টর্চের কথা তিনি উল্লেখ করতেন না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? উপরে উঠে এসো। অপার্থিব কণ্ঠস্বর, যেটা ভেসে আসছে যেন খুব কাছ থেকে। গাটা ছমছম করতে লাগলো। সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভিতরে যেন ঢুকে পড়ল বৃষ্টির কাদা জল মাখানো খানিকটা দমকা হাওয়া। আমি আর দাঁড়ালাম না। নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকেই এগিয়ে চললাম। ডান দিকের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলাম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় আধ ইঞ্চি পুরো ধুলো। সেই ধুলোর উপরে একটি মাত্র পদচিহ্নও নেই, যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আর একটা ব্যাপার অনুভব করলাম, আমার চারিদিকে ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি। তারা যেন লক্ষ্য করছে আমার প্রত্যেক পদক্ষেপ তাদের জাগ্রত চক্ষুহীন দৃষ্টি দিয়ে। থেকে থেকে আমার গা এমন শিউরে উঠল যে মাঝে মধ্যে থমকে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কি না। হঠাৎ কে যেন আমাকে ব্যঙ্গের স্বরেই বলে উঠল, ডাক্তার, কত মরার হাড় নেড়েছে রে, রাতের পর রাত কাটিয়েছ। কত পচা গলা মরার দেহ কেটে ডাক্তারি পাশ করেছ, তবু তুমি ভয় পাচ্ছ কেন? মনের ভাব লুকাবার জন্য জোর করে সিধে হয়ে দাঁড়িয়ে বললাম, আমি ভয় পাইনি। কিন্তু তুমি কাঁপছ। ঠান্ডা হাওয়া, তাই আমার শীত করছে। কানে এলো একটা শুকনো ও চাপা বিশ্রী হাসির আওয়াজ। দারুণ ক্রোধে জেগে উঠল আমার পুরুষত্ব। বেশ চেঁচিয়েই বললাম, কারোর হাসি শোনবার জন্য আমি এখানে আসিনি, আমি এসেছি রোগী দেখতে। বাঁ পাশের ঘরের ভিতর থেকে শোনা গেল, উত্তম, ভেতরে এসো, দরজাটা খুলে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো যেন একটা হিমালয়ের তুষার মাখানো বাতাসের ঝটকা। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলাম। সেই ভয়াবহ কণ্ঠস্বর যন্ত্রণা বিকৃত স্বরে বলল, এসো এসো, আর দেরি করো না ডাক্তার, আমার দম বন্ধ হয়ে আসছে ডাক্তার, আমি আর কথা কইতে পারছি না ডাক্তার। ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালাম। ঘুটঘুট করছে অন্ধকার, নাকে লাগলো গলিত মৃতদেহের দুর্গন্ধ। টর্চ জ্বালাবার উপক্রম করতেই কে যেন বলে উঠল, আলো জ্বেলো না ডাক্তার, আলো জ্বেলো না। কেন? আতঙ্কে আতকে উঠবে ডাক্তার, মূর্ছিত হয়ে পড়ে যাবে। এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে, না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল জোক করতে চায়? অধীর কণ্ঠে বললাম, কি আশ্চর্য, আলো না জ্বালালে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? তবে জ্বালো। আমি আলো জ্বালালাম। ময়লা চাদরে মোড়া বিছানার উপরে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরনো মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল! ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে, এবং দুই কোঠরের মধ্যে চক্ষু দুটো যেন কত নিচে তলিয়ে গেছে।
দেখতেই পাওয়া যায় না। এমনভাবে সে মুখ্যবাদান করে আছে যে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখগহ্বরের ভিতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা। স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। হে ভগবান, এ কি আমার রোগী? ডাক্তার, এই যন্ত্রণা আর আমি সইতে পারছি না ডাক্তার। দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করে চলেছে নরকের কীট। এই 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 পোকাগুলোকে তাড়িয়ে দাও ডাক্তার। এই পোকাগুলোকে তুমি তুমি তাড়িয়ে দাও। ওহ আহ, আহ, ওহ। বেশ বুঝতে পারলাম সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখ বিবরের ভিতর থেকেই। এবং তার চেয়েও অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভিতর থেকেই কণ্ঠস্বরটা নির্গত হচ্ছে, কিন্তু একটুও নড়ছে না মূর্তির ওষ্ঠাধর। স্তম্ভিত ভাবের ভিতর দিয়েই কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলাম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে। কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় সে যেন নিজে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা পড়েছে কাঁধের উপর লুটিয়ে, আর হাত দুটো ঝলঝল করছে। কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায়? সে যে একেবারেই অদৃশ্য। আচম্বিতে মৃতদেহটার কাঁধের উপরে লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং তার দৃষ্টিহীন চক্ষু কোঠরের অনেকটা তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে বেরিয়ে এলাম ঘরের ভিতর থেকে। তারপর সশব্দে নিচে নেমে এলাম। সেই সঙ্গে পিছন পিছন ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর, ডাক্তার, ডাক্তার, ডাক্তার। দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে একদিন সকালে কৌতূহলী মন নিয়ে হাজির হলাম সেই 7 নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে। দেখলাম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে একটি ভাড়াপত্র। এই বাড়ি ভাড়া দেওয়া যাইবে। অবাক হয়ে ব্যাপারটা ভাবছি, ঠিক এমন সময় পেছন থেকে শুনলাম, ডাক্তারবাবু, এখানে কেন ডাক্তারবাবু? ফিরে দেখি আমার পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাস। বললাম, দিন তিনেক আগে আমি এই বাড়িতে একটা রোগী দেখতে এসেছিলাম, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। ডাক্তারবাবু, আপনি বোধহয় বাড়ি ভুল করেছেন। এই বাড়ি তো আজ থেকে 1 বছর ধরে খালি পড়ে আছে। বাড়িখানার ভারী বদনাম, তাই কেউ নিতে চায় না। আসল কথাটা চেপে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, এ বাড়ির শেষ ভাড়াটে কে? ভুবনেশ্বর বাবু। ও, তা তিনি এখন কোথায়? তিনি এখন পরলোকে। এই বাড়িতেই তিনি মারা যান? হ্যাঁ, ওই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় তিনি মারা পড়েন। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, তাই ওই পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারের ব্যবস্থা করে আর কি। কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? হয়তো আছে, কারণ ভুবনেশ্বর বাবু তারপরেও কয়েকবার আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারেই রাত 12টায় ফোনের ঘন্টা বেজে উঠত, আর সেই ভয়ানক কণ্ঠস্বরে শুনতাম, এতক্ষণ শুনছিলেন টেলিফোন, লেখক হেমেন্দ্র কুমার রায়, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য।
ফিরব আগামী রবিবার ঠিক রাত 10টায় সাসপেন্স নাইটকে সঙ্গে নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট।